দেখতে পারেন যে পার্সনটা নাড়াচ্ছি। বেসিক্যালি এটা একটা বিওডি বন্ডল। ওর উপরে যে বিওডি সেন্সার ইজ নাথিং বাট আ প্রেসার সুইচ। সো প্রেসারের আপ এবং ডাউন দুটোই বেসিক্যালি আপ ডাউন নয়, প্রেসার ডাউন, প্রেসারের ডাউনটাকেই এই প্রেসার সুইচ ধরতে পারে। আর এই যে নিচে এই যে হোল্ডারটা, এখানে বেসিক্যালি আমার থাকে, এটা আমার এই বটলটাকে সিলও করে, অ্যাজ ওয়েল অ্যাজ এখানের এই হোলগুলো দিয়ে আমরা এর ভেতরে থাকা কার্বন ডাই অক্সাইডকে আমরা নিতে পারি। তো মেজর এরকম আমার করার কারণটা কি? কারণ খুবই সিম্পল। আমার যে স্যাম্পেলটা আমি নিব ওতে ডেফিনেটলি কোনো না কিছু অর্গানিক ম্যাটেরিয়াল থাকবে। তো সেই অর্গানিক ম্যাটেরিয়াল কতটা পরিমাণ অক্সিজেন কে ইয়ে করছে, কনজিউম করছে, দ্যাট ইজ নোন অ্যাজ বায়োলজিক্যাল অক্সিজেন। রাইট? জি। আচ্ছা, ডিওডি আর সিওডি তার কাছাকাছি আপনি ধরে নিতে পারেন কো রিলেটেড একটা কম্পাউন্ড, দুটোই। কিন্তু ওটা কেমিক্যালি কতটা অক্সিজেন ইয়ে করছে, নিচ্ছে, আর এক্ষেত্রে ওয়াটার বা এয়ারের মধ্যে কতটা পরিমাণ অক্সিজেনকে ওরা কনজিউম করছে। ওকে, নাও হাউ ইট ওয়ার্কস। বটলের মধ্যে আমি ধরে নিচ্ছি এটা স্যাম্পেল আছে, তো এখানে আমার মাইক্রোবায়োলজিক্যাল যত কটা থিংস আছে সেগুলো সবই আছে, সেটা ব্যাকটেরিয়া হোক বা যাই হোক। এবার কি হয়, ব্যাকটেরিয়ারা কি করতে চাইবে, যে অক্সিজেন আছে ওকে কনজিউম করে নিজের মেটাবলিজমের জন্য লাগাবে। মেটাবলিজমের জন্য অক্সিজেনের জায়গা, অক্সিজেনকে নিয়ে যখন মেটাবলিজম তৈরি করবে, নিজেদের মেটাবলিজম চালাবে, তখন তারা প্রডিউস করবে কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইডকে যদি আমি কোনো না কোনো মেটেরিয়াল দিয়ে আমি অ্যাবসর্ব করে নিতে পারি, তাহলে কি হবে, টোটাল অ্যামাউন্ট অফ অক্সিজেন যা কনজিউম হবে তার এগেইনস্টে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড হবে, সরি আমি আরেকবার রিপিট করি, আপনি যেই একটু আমার প্রেজেন্টেশনটা একটু বোঝানো হয়ে গেছে। এই বটলে যে মাইক্রো অর্গানিজম আছে ওরা অক্সিজেন কনজিউম করে কার্বন ডাই অক্সাইড রিলিজ করবে। হ্যাঁ, তখন আমার প্রেশার ঠিক থাকছে। দ্য মোমেন্ট আমি কেউ এই পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে কার্বন ডাই অক্সাইডকে অন্য কোনো মেটেরিয়ালে কনভার্ট করে দেবো, তখন এখানে একটা প্রেশার ড্রপ হবে, এয়ারে প্রেশারটা ড্রপ হবে। এটা খুবই কমন জিনিস। নাও the amount of oxygen taken by bacteria almost equivalent to the releasing amount of carbon dioxide. Am I right? ব্যাকটেরিয়া যে পরিমাণ অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাই অক্সাইড এমিট কার্বন করবে, ডাই অক্সাইডটা তৈরি করবে, দুটোর ভ্যালু অলমোস্ট সেম। হ্যাঁ। এবার আমি যদি কার্বন ডাই অক্সাইডকে ডিডাক্ট করতে পারি, তাহলে আমি সেই কার্বন ডাই অক্সাইডের অ্যামাউন্ট অফ ডিডাকশনের এগেইনস্টে অ্যামাউন্ট অফ অক্সিজেন ক্যালকুলেট করতে পারবো। হ্যাঁ, আমরা এখানে এটাই করছি। আমরা এবার যদি ডিজলভড অক্সিজেনে আসি, ডিজলভড অক্সিজেনে কি হয়, এই সারফেস এরিয়াতে ডিজলভড অক্সিজেনের অক্সিজেনের ইনটেক এবং অক্সিজেনের ডিসপার্স হওয়াটা বা কার্বন ডাই অক্সাইডের ডিসপার্সটা সবথেকে বেশি থাকে। তো এটাকে যদি আমি স্ট্যারিং করে সবসময় হোমোজিনিয়াস করতে থাকি, তাহলে টোটাল অ্যামাউন্ট অফ অক্সিজেন কনজাম্পশন উইল বি ম্যাক্সিমাম এন্ড দ্য রিলিজ অফ CO2 উইল বি ম্যাক্সিমাম। না, ব্যাকটেরিয়া অনেক রকমের হয়। একটা হচ্ছে নরমাল আমরা এসিডিটিয়া কোলাইও হতে পারে, আবার কিছু নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়াও আছে। না, নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়ারা কি করে, ও তৈরি করে নাইট্রোজেন গ্যাস বা নাইট্রোজেন ডাই অক্সাইড, এই ধরনের গ্যাসগুলো তৈরি করে, নাইট্রোজেন রিলেটেড গ্যাসগুলো তৈরি করে। না, আমি যদি এখন ধরে নিই যে হ্যাঁ আমার এখানে কিছু ব্যাকটেরিয়া আছে, সেটা তো আমি জানি না, আমাদের পক্ষে জানা সম্ভব না। আর্টিফিশিয়ালি আমরা আলাদাভাবে ব্যাকটেরিওলজিক্যাল অ্যানালিসিস করছি। এবার কি হচ্ছে, সবাই এরা কিন্তু কার্বন ডাই অক্সাইড ছাড়ছে, আর নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়াগুলো কি করে, নাইট্রোজেন গ্যাসটা রিলিজ করে। না, কার্বন ডাই অক্সাইডের জায়গায় যদি নাইট্রোজেন এসে ওই জায়গাটাকে দখল করে, তাহলে আমার প্রেসারে এদিক ওদিক হবে। স্যার এই টার্মটা একটু প্রবলেম আছে, এটা একটু রিপিট করেন প্লিজ। হ্যাঁ, আমি রিপিট করছি। নরমাল কেসে কি হচ্ছে, প্রত্যেক কটা ব্যাকটেরিয়া অক্সিজেনকে গ্রহণ করছে এবং কার্বন ডাই অক্সাইডকে প্রডিউস করছে। এবার কিছু নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়াও আছে, নাইট্রোসোমোনাস গ্রুপের, যারা নাইট্রোজেন গ্যাস প্রডিউস করে ইনস্টেড অফ কার্বন ডাই অক্সাইড। হ্যাঁ, না,
যদি কার্বন ডাই অক্সাইডের সাথে সাথে নাইট্রোজেন গ্যাসও এসে হাজির হয়, তাহলে আমার অক্সিজেন ইকুয়াল টু কার্বন ডাই অক্সাইড হবে কি? না, হবে না। নিয়ার ইকুয়াল। হ্যাঁ তো আমাকে যে কোনো ভাবে হোক নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়া যার প্রেজেন্স খুব কম হুম, বাট সে তো কিছু না কিছু এরর দেবে, হ্যাঁ, তো ওকে আমাকে বাই এনি সাপ্রেস করতে হবে, এই স্যাম্পল করতে হবে, সো দ্যাট আমার টোটাল ম্যাট্রিক্সে অক্সিজেন নিয়ার ইকুয়াল টু কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশন। হুম এই মেথডটাকে বলা হয় ম্যানোমেট্রিক মেথড বা রেসপিরোমেট্রিক মেথড। মানে আমি যদি আরো একেবারে খুব মানে খুব ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল এর মানে জায়গা থেকে ইয়ে করে বলি, আমি যে পরিমাণ শ্বাস নিচ্ছি সে পরিমাণ শ্বাস ছাড়ছি। এখানে শুধু ফারাক হচ্ছে শ্বাস নেওয়ার সময় বাতাসে অক্সিজেনের পরিমাণ তখন থাকছে 20%, আর যখন আমি 18.something আমি এখন রাফ করছি 20%, আর আমি যখন নিঃশ্বাসটা ছাড়ছি তখন সে অক্সিজেনের পরিমাণ অনেকটা লো হয়ে যাচ্ছে আর আমার কার্বন ডাই অক্সাইডের অ্যামাউন্ট হাই হয়ে যাচ্ছে। বাট আমার নেওয়া হাওয়া আর ছাড়ার হাওয়া মানে হচ্ছে আমি যে পরিমাণ শ্বাস গ্রহণ করলাম আর যে পরিমাণ শ্বাস ছাড়লাম দুটো ইকুইভ্যালেন্ট, হ্যাঁ, রাইট? হ্যাঁ, হ্যাঁ, আমি একেবারে ইয়ে করে বলছি, আমাদের বুকের ভেতর তার এক্সট্রা হাওয়া থেকে যায় না, কবে বলবো? তো আমার টোটাল এয়ার কন্টেন্ট ইকুইভ্যালেন্ট, এখানেও তাই হচ্ছে। আর আমি যা অক্সিজেন নিচ্ছি তার বিনিময়ে এক্সেস কার্বন ডাই অক্সাইড ছাড়ছি, এখানেও এক্স্যাক্টলি সেম প্রসেস। আচ্ছা, শুধু কি এখানে ছেড়ে দেওয়া কার্বন ডাই অক্সাইড থেকে পটাশিয়াম হাইড্রোক্সাইড 4% বা ফর্মুলা পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে আমি এটা সুসাইড দিচ্ছি। আচ্ছা, ওই কনসেন্ট্রেশনের পটাশিয়াম হাইড্রোক্সাইড ইনাফ ক্যাপেবল টু ডিসলভ দ্যাট অ্যামাউন্ট অফ কার্বন ডাই অক্সাইড। ওকে, আর আমার কাছে আরেকটা ফ্যাক্টর থাকছে, সেটা হচ্ছে নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়া। তাকে আপনার কাছে দেখবেন একটা নাইট্রিফিকেশন ইনহিবিটর বলে একটা রয়েছে, দেখবেন একটা কেমিক্যাল রয়েছে। হ্যাঁ স্যার, কেমিক্যাল আছে, আমি কেমিক্যালটা একটু বের করি। হ্যাঁ, একটা দেখবেন পটাশিয়াম হাইড্রোক্সাইড সলিউশন, কেওএইচ সলিউশন, আর একটা আছে দুইটা বোতল নাইট্রিফিকেশন ইনহিবিটর। মাঝে স্যার একটা ফোন দিয়ে কথা বলেন তো, বলেন যে আমার ফোন ইয়েতে আছে, স্যার ফোন দিয়েছিল আমার একটা। পটাশিয়াম হাইড্রোক্সাইড সলিউশন, একটা পটাশিয়াম হাইড্রোক্সাইড সলিউশন পাবেন আর একটা নাইট্রিফিকেশন নাইট্রিফিকেশন ইনহিবিটর। হ্যাঁ তো এখানে আমরা এতক্ষণে বুঝলাম কার কি কাজ। হুম ওকে, ওকে আর কিভাবে আমার মানে ব্যাপারটা অ্যাকচুয়ালি বটলের মধ্যে হচ্ছে, ঠিক আছে? ঠিক আছে মানে ক্লিয়ার তো, নাকি কারোর কোনো কনফিউশন বা কোনো ফার্দার কোনো থাকলে আপনি বলুন, তাহলে আমি ক্লিয়ার করে দিচ্ছি। কারণ এই জায়গাটা ক্লিয়ার না হলে এই স্টোরিটার সাথেই কমপ্লিটলি বাকি সমস্ত জিনিস কোরিলেটেড। না, ক্লিয়ার বিষয়টা বুঝতে পারছি। পুরোটা আচ্ছা, আমরা নাইট্রিফিকেশন যে ইনহিবিটরটা ইউজ করতেছি, হ্যালো, হুম, নাইট্রিফিকেশন ইনহিবিটর মেনলি আমরা ইউজ করতেছি নাইট্রোমোনাস ব্যাকটেরিয়াকে মারার জন্য বা ডিক্লাইন করার জন্য। সাপ্রেস করার জন্য, আচ্ছা মারার জন্য, সাপ্রেস করার জন্য, আচ্ছা, ইনঅ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করার জন্য। আচ্ছা, ইনঅ্যাক্টিভ করার জন্য ফোন দেন, ফোন একটু কথা বলেন। ওকে। না, এই বিওডি ইনস্ট্রুমেন্টে ছটা লেভেল আছে। ওকে, ছটা রেঞ্জ আছে। কিভাবে মেশিনটা কাজ করে? মেশিনটায় ছটা রেঞ্জ আছে। যদি আপনার বিওডি ভ্যালু 0 থেকে 40 এর মধ্যে আসতে পারে, then আপনার অ্যামাউন্ট অফ স্যাম্পল ডাইরেক্টলি প্রপোর্শনাল, সরি ইনভার্সলি প্রপোর্শনাল উইথ দ্য স্যার আবার একটু, কনসেন্ট্রেশন। 0 to 40। স্যার 0 to 40। আমি ব্যাপারটা বলে বুঝে আরো একটু ইলাবোরেট করে দিচ্ছি। The lower concentration of the BOD in ppm, the higher amount of volume you need to insert into the body. Okay? লো কনসেন্ট্রেশন অফ মানে বিওডি যত Higher যত concentration? কম কনসেন্ট্রেশন হবে BOD, তত আপনার স্যাম্পল বেশি নিতে হবে। আচ্ছা, Okay. স্যাম্পল বেশি তারা দুজন বাদে সময় দিতে হ্যাঁ। পেরেছে। কেন কেন না, তাদের যেহেতু শেষে বেরোতে আমার থিওরি কম, আমার ব্যাকটেরিয়ার লোড কম, তো
কিন্তু সে তো খুব কম কার্বন ডাই অক্সাইড তৈরি করবে, তাই না? এবার সে যদি খুব কম কার্বন ডাই অক্সাইড তৈরি করে আর আমার বোতলটা যদি আমি পুরোটাই ফাঁকা রাখি, তাহলে ওর ভেতরে এয়ারে থাকা কার্বন ডাই অক্সাইডটা আমার প্রবলেম করবে ভ্যালুতে। বুঝতে পেরেছেন আমি কেন এই জিনিসগুলো কিভাবে এসছে, আমি প্রত্যেক কটার উত্তরই আমি আপনাকে দিচ্ছি। সেকেন্ড হচ্ছে, ধর আমার মিড কোয়ালিটি আমার কনসেন্ট্রেশন রয়েছে, সেক্ষেত্রে আমার অফকোর্স স্যাম্পল ভলিউম ও মিড সাইজ হবে। আর আমার যদি খুব হাই লোড অফ ব্যাকটেরিয়া থাকে, একেবারে মনে করুন ইনফেক্ট হয়েছে, এই ধরনের ক্ষেত্রে আপনি মনে করুন ড্রেনের জল একেবারে লাইট, তো ওইটা যদি আপনি একেবারে বসান, সেক্ষেত্রে কি হবে, ওতে ব্যাকটেরিয়া কন্টেন্ট অনেক বেশি। তো যখন ব্যাকটেরিয়া কন্টেন্ট অনেক বেশি, অক্সিজেন কনজাম্পশন এবং কার্বন ডাই অক্সাইড রিলিজের অ্যামাউন্টও মানে অনেক বেশি হবে, রাইট? তখন আমার স্যাম্পল ভলিউম কি হয়ে যাবে, লো হয়ে যাবে, এবং সেখানে কি হবে, ভেতরে থাকা যে কার্বন ডাই অক্সাইড সেটা তখন মিটিগেটেড হয়ে যাবে, যেহেতু আমার কনসেন্ট্রেশন অনেক বেড়ে আছে। মানে মনে করুন 0 থেকে 40 ppm এর মধ্যে আপনার স্যাম্পল আসার কথা, ব্যাকটেরিয়া অতি কম। এখানে এয়ারে থাকা 1% কার্বন ডাই অক্সাইড এরও তৈরি করে দেবে অনেকটা, রাইট? কিন্তু যদি আমার 4000 ppm আমার কার্বন ডাই অক্সাইড আসার কথা, সেখানে এয়ারে থাকা 1% মানে মেরে গেলে 2-3-4 ppm এদিক ওদিক করবে। তো সেই 4 ppm 40 ppm এর জায়গা যতটা এফেক্টিভ, 4000 ppm এর জায়গায় কোনো ইস্যুই না। ক্লিয়ার? না, ক্লিয়ার না। এখানে এই টার্মটাতে একটু প্রবলেম আছে, একটু রিপিট করেন প্লিজ। এখানে হচ্ছে মানে লো কনসেন্ট্রেশন অফ বিওডি যদি হয় আমার, সেটা হচ্ছে মিটিগেট করার জন্য আমি স্যাম্পল বেশি নেব, এটাই তো? এরকম কি? আচ্ছা, যারা কার্বন ডাইঅক্সাইড প্রডিউস যদি কম করে, এরকম যদি কন্ডিশন থাকে, তো সেটা আমাকে রিকভার করার জন্য সেই পরিমাণ স্যাম্পল নিতে হবে। যখনই বোতলের ভেতরে জল বেশি থাকবে, হ্যাঁ, তখন এয়ার কম থাকবে। হ্যাঁ, এয়ার কম থাকবে, হ্যাঁ। ওইটুকু যত কম এয়ার থাকবে তত কম কার্বন ডাই অক্সাইড থাকবে। হ্যাঁ, এবার আপনি মাথায় রাখবেন, বাতাসে তো কিছুটা কার্বন ডাই অক্সাইড আছে। হ্যাঁ, যে মোমেন্টে ব্যাকটেরিয়ারা অক্সিজেন থেকে অক্সিজেন নিয়ে কার্বন ডাই অক্সাইড প্রডিউস করবে, সে সাথে সাথে কেউ কি করবে, ওর প্রেশার ড্রপ করাবে। কিন্তু বাতাসে যেহেতু কম, যদি এয়ারের অ্যামাউন্ট কম থাকে, তাহলে সেক্ষেত্রে আমার এয়ারের যে কার্বন ডাই অক্সাইডের যে এয়ার, সেটা চান্সেস অনেক কম। হ্যাঁ, বাইরে থেকে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা কম হবে। বাইরে থেকে কার্বন ডাই অক্সাইড তো আসবেই না, কেননা মানে রাবার গ্যাসের এয়ারে যেটা আর কি, ওই বোতলের ভিতরে যেটুকু এয়ার থাকবে, হ্যাঁ, হ্যাঁ, সেটা কত আসবে, মনে করুন 40 ppm এর মধ্যে আপনার বেড়ে কেটে 0.2-0.3 ppm ভেতরে এয়ারে অক্সিজেন কার্বন ডাই অক্সাইডটা থাকবে, এটুকু এটা মানা যায়। আর যখন আমার খুব ব্যাকটেরিয়া লোড থাকবে, খুব মানে প্রায় 2000-3000 ppm, তার মানে সেখানে অ্যামাউন্ট অফ কার্বন ডাই অক্সাইড অ্যাজ ওয়েল অ্যাজ অ্যামাউন্ট অফ গ্যাসিয়াস কনজাম্পশন অনেক হাই হবে। হ্যাঁ, সেখানে এটা এতটা বড় কোনো ভ্যালু তৈরি করবে না এয়ারে থাকা কার্বন ডাই অক্সাইড। বুঝতে পেরেছেন? 4000 ppm যে পরিমাণ অক্সিজেন গ্যাসের থেকে কার্বন ডাই অক্সাইড তৈরি করবে, সেটা তো বটলের উপর প্রেসার তৈরি করবে। তো আমার এনাফ স্পেস থাকা দরকার সেই পরিমাণ গ্যাসকে সার্কুলেশন করার জন্য। এবার বুঝতে পারছি। এই জন্য 4000 ppm এর ক্ষেত্রে স্যাম্পল ভলিউম will be as low as 21.7 mm। আর 2000 থেকে 4000 ppm এর মধ্যে যদি আপনার স্যাম্পল লোড থাকে, মানে এত কনসেন্ট্রেশন বিওডি আসতে পারে, সেক্ষেত্রে আপনার স্যাম্পল ভলিউম will be as low as 21.7 mm। আর যদি 40 ppm এর মধ্যে আসে, তাহলে the sample volume will be as high as 428 mm। 428 mm। ক্লিয়ার হয়েছে? জি। পারফেক্ট। এই প্রত্যেক কথা বলার কারণ কি, আমরা রিমোট বসে আছি না, আমি আপনার জায়গায় হুট করে চলে যেতে পারবো কালকে একটা প্রবলেম হলে, যাতে আপনি নিজেও এই প্রেশারটা করতে পারেন। সেই কারণেই আমি হয়তো এতটা বাড়িয়ে এতটা ইনফরমেটিভ কথাটা বলছি। বুঝতে পেরেছেন? এতে আমাদের মানে পুরোটা ক্লিয়ার হয়ে গেল আসলে।
বেসিক্যালি তাই যতটাই আপনার ক্লিয়ার থাকবে ততটা আমার মনে হয় মানে কাজটা করাটা খুব শিওর। না ভাইরাস বলছি সরি ব্যাকটেরিয়া, যত বড় ব্যাকটেরিয়া আছে এরা ডিফারেন্ট টেম্পারেচারে এদের অ্যাক্টিভিটি বাড়ে আর কম। ওকে, হ্যাঁ ওকে। এই যে কারণে আমরা ফ্রিজ ইউজ করি এই কারণেই যাতে ওর ভেতরে ব্যাকটেরিয়ার অ্যামাউন্টটা অলওয়েজ ব্যাকটেরিয়া লোডটা অলওয়েজ কম থাকে, ব্যাকটেরিয়া অ্যাক্টিভ না হতে পারে, যে কারণে খাবারটা খারাপ হয় না। হ্যাঁ, এই কারণে আমাদের ফ্রিজে কি থাকে টেম্পারেচার সামওয়ার অ্যারাউন্ড -2, -3, -4 এরকম একটা কাছাকাছি টেম্পারেচারটা ঘোরা ফেরা ফ্রিজে। হ্যাঁ কিন্তু আমরা কি বলতে পারছি, আর সেই খাবারটা যদি আমি বাইরে রাখি মানে সামওয়ার অ্যারাউন্ড 25-30 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে সেটা সন্ধ্যা অবধি থাকবে, তারপরে নষ্ট হয়ে যাবে। তার মানে 25-30 ডিগ্রি সেন্টিগ্রেডে ব্যাকটেরিয়ার অ্যাক্টিভিটিস মাঝে অনেক অ্যাক্টিভ থাকে। আবার সেই সেম ব্যাকটেরিয়া -2 ডিগ্রি সেন্টিগ্রেডে মানে লিটারালি অ্যাক্টিভই থাকতে পারে না, মানে সে কাজই করতে পারে না, নিজের ইয়েটা নিয়ে মানে নিজের অ্যাক্টিভিটি শুরু করতে পারে না, ইনার্ট থাকে, মরে যায়, ইনার্ট থাকে। তাই পিওডি ডিটারমিনেশনে এখানেও আমরা কি করবো, ব্যাকটেরিয়াল মেটাবলিজম নিয়েই তো কাজ। হ্যাঁ পিওডি ডিটারমিনেশনে টেম্পারেচার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ক্রিটিক্যাল প্যারামিটার। এই কারণে আমরা পিওডি ডিটারমিনেশনে পার্টিকুলার একটা কি দুটো টেম্পারেচার ইউজ করি। আমরা সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রির লোকেরা 25 ডিগ্রি প্রেফার করি, কোনো জায়গায় 20 ডিগ্রি প্রেফার করি। 25 থেকে 20 এই টেম্পারেচারে ব্যাকটেরিয়ার অ্যাক্টিভিটি ম্যাক্সিমাম। সব ব্যাকটেরিয়া নয়, কিছু ব্যাকটেরিয়া যদি ঠিক এখন থিওরিটিক্যালি বলি 30 ডিগ্রি 35 ডিগ্রিতেও অনেক ব্যাকটেরিয়া থাকে যাদের অ্যাক্টিভিটি অনেক হাই। বাট আমরা যদি একটা মিডিয়াম লাইন ধরি 25 ডিগ্রি সেন্টিগ্রেড সবাই মেনে চলে, কিছু কান্ট্রিতে 20 ডিগ্রি মেনে চলে রুম টেম্পারেচার। ওকে, হ্যাঁ এটা দেখো 20 ডিগ্রি কি 25 ডিগ্রি এটা আমি গাইড করি না, এটা আপনাদের ম্যানুয়াল গাইড করবে, আপনাদের ইউজার গাইড বলবে, বা আপনারা যে মেথড ক্যারি করছেন সেই মেথড মেনে চলবেন। মনে করুন আমাদের এখানে ইন্ডিয়াতে BIS রয়েছে, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস। তো মেজর অর্গানাইজেশন কি করে, আইদার CPCB স্ট্যান্ডার্ড মানে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের স্ট্যান্ডার্ড মেনে চলে, বা কিছু যদি না থাকে BIS মানে পুরো ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ইউজ করে। যদি এই দুটো স্ট্যান্ডার্ডেও কোনো কিছু মেনশন না থাকে দেন তারা রেফারেন্স ইউজ করে আমেরিকান পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন বা ASTM আমেরিকান স্ট্যান্ডার্ড টেস্টিং। তো এটা আপনাদের উপর, আপনারা কোন মেথডোলজি ইউজ করবেন, এবং সেটা আপনাদের যে QC কোয়ালিটি কন্ট্রোলের হেড রয়েছেন বা কোয়ালিটি কন্ট্রোল বা যারা আপনারা মানে অর্গানাইজেশনের এই সমস্ত জিনিস বা নিয়ারবাই পলিউশন কন্ট্রোল বোর্ড এরা ডিটারমাইন করে। আমাদের পরিবেশ অধিদপ্তর থেকে হচ্ছে এটা ইয়ে করা হয়। আচ্ছা, এটা আপনাদেরও পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে করা হয়, তাই তো? জি। হ্যাঁ, এখানে আপনাদের টেম্পারেচার কত থাকে? টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াস 20 থাকে মেবি, মানে একটু দেখে জানতে হবে, কিন্তু হচ্ছে নরমালি 20 এর কথা আমরা জানি। যেমন আমি বলছি সব জায়গায় সমস্ত ম্যানুয়ালে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে মোটামুটি সব জায়গায় 20 ডিগ্রি প্রেফার করে, বাট আমি ইন্ডিয়াতে অনেক জায়গায় 25-এই কাজ করতে দেখেছি। ওকে, আমি জাস্ট এটা নিয়ে বেশি আরো বলছি না, আমি শুধু বললাম হলো না। এবার আরো একটা আচ্ছা, কেউ কি আপনারা জানেন যে ব্যাকটেরিয়ার গ্রোথের টাইম কত বা টাইম পিরিয়ড কত? নরমালি তো হচ্ছে আমরা যেটা জানি যে TVC যেটা থাকে এগুলো হচ্ছে 4 থেকে 5 দিন এরকম। প্রিসাইজলি যদি বলি ব্যাকটেরিয়াল লাইফ স্প্যান সামওয়্যার অ্যারাউন্ড 1.5 থেকে 2 ডেজ প্রিসাইজলি। আচ্ছা, না ব্যাকটেরিয়া ডিভিশন হয়, মানে সে একটা ব্যাকটেরিয়া থাকা অবস্থায় সে যখন ইনপুট পাবে সে কি করবে, আর তারপরে যদি 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তার যদি আবহাওয়া ভালো থাকে সে কি করবে, রিপ্রোডিউস করবে। এবার এখানে এই বটলে একটা ময়দার আপনি স্যাম্পল দিলেন, নাইট্রোফিকেশন ইনহিবিটর দিলেন, এতে কি হলো, নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়া ইনঅ্যাক্টিভ হবে, বাট মেজর যত ব্যাকটেরিয়া থাকবে তারা সবাই অ্যাক্টিভ রইল। এবার শুরুতে ওরা কি করলো, অক্সিজেন নিয়ে বাতাসের অক্সিজেন নিয়ে ওরা কার্বন ডাই অক্সাইড রিলিজ করা শুরু করলো এবং ওরা গ্রো হওয়া শুরু করলো। ওকে, বাট দ্য মোমেন্ট
অক্সিজেন কনজাম্পশন ধীরে 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 কমা শুরু হবে এবং একটা সার্টেন টাইমে কি হবে, প্রত্যেক কটা ব্যাকটেরিয়া মিলে প্রত্যেক কটা বিন্দু বিন্দু অক্সিজেন মানে প্রত্যেক কটা 5 মিলিয়ন অক্সিজেনকে প্রস্তুত করার চেষ্টা করবে। একটা সময় পিক যখনই আসবে, যখন আর অক্সিজেন স্কারসিটি আসবে, তখন ধীরে 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 কিছু ব্যাকটেরিয়া মানে মরা শুরু করবে। মারা যাবে। আচ্ছা, ব্যাকটেরিয়া যত মরবে তত কি হবে, আচ্ছা সাথে সাথে কি হবে, জলে ওই ব্যাকটেরিয়া গুলো আবার আরো খারাপ হতে চাইবে, অর্গানিক কম্পাউন্ড বেড়ে যাবে তখন। হ্যাঁ মানে অর্গানিক কম্পাউন্ড বেড়ে যাবে ওই পানিতে তখন। হ্যাঁ। তো এবার কি হয়, মিনিমাম 3 days বিওডি রাখা হয় কেন, যে যাতে কমপ্লিটলি অক্সিজেন যা যা অক্সিজেন আছে সে প্রডিউস করুক আর যাই করুক, দুদিনের মধ্যে পেরেন্ট মারা গেলেও শিশু যদি আরো একদিন অবজার্ভ করে, এই টোটাল 3 দিন মিনিমাম 3 days বিওডির একটা স্ক্যান নেওয়া হয়, যাতে ওই বডিতে আর কোনো ব্যাকটেরিয়া জীবিত থাকতে না পারে। ওকে, আচ্ছা। তার মোমেন্ট কোনো ব্যাকটেরিয়া থাকবে না, এয়ার প্রেশার ড্রপ হয়ে যাবে, আর কোনো অক্সিজেন থাকবে না, অফকোর্স আর কেউ বেঁচে থাকতে পারবে না। আর ঠিক তখনই আমরা ফাইনাল রেজাল্টটাকে ক্যালকুলেট করি। সো বেসিক্যালি ফার্স্ট ডেতে স্টার্টিং থেকে ফার্স্ট 24 আওয়ার্সে অক্সিজেন নেওয়ার এবং কার্বন ডাই অক্সাইড রিলিজ করার যে টেন্ডেন্সি সেটা সব থেকে পিকে থাকে। ওকে ওকে। ডে 1 থেকে ডে 2 সেটা ড্রাস্টিক্যালি কম। ডে 2 থেকে ডে 3 অলমোস্ট লিনিয়ার থাকে, মানে আর কোনো অক্সিজেন নেই, আর কোনো ব্যাকটেরিয়া যদি মরা শুরু হয়ে যায়। ডে 3 থেকে ডে 4 অলমোস্ট লিনিয়ার থাকে, এন্ড ডে 5 কমপ্লিটলি লিনিয়ার থাকে। ওকে, আরেকবার বলবো? হ্যাঁ। That's it. Hello. এবার দেখুন, একটা হ্যাঁ। কার্ভ দেখতে পাচ্ছেন? জি। জি। তো এই কার্ভে যদি আপনি দেখতে পারেন, এটা যদি স্টার্টিং পয়েন্ট হয়, এই পয়েন্টটা যদি স্টার্টিং পয়েন্ট হয়, তো ফার্স্ট ডেতে কি হবে, অ্যামাউন্ট অফ ব্যাকটেরিয়া ইজ ভেরি হাই, হুম hence oxygen consumption is high, hence carbon dioxide production is high, hence getting BOD result is very high, right? হ্যাঁ। সেকেন্ড ডেতে ধীরে ধীরে অক্সিজেনের পরিমাণ কমে এসছে এবং মেটাবলিজম ধীরে 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 কমে এসছে, রিডিউস হয়ে এসছে, এবার অক্সিজেনের স্কারসিটি আসছে। থার্ড ডেতে অলমোস্ট স্কারসিটি পিরিয়ড স্টার্ট। ওকে, সরি। তো বেসিক্যালি আপনারা এরকম ভাবেই দেখতে পাবেন। আপনি দেখতে পাচ্ছেন? জি। আপনি স্ক্রিনে এরকম ভাবে দেখতে পাবেন যে কিভাবে কনসেন্ট্রেশন রাইজ হচ্ছে ডে 1, ডে 2 এন্ড ডে 3 তে অ্যাকচুয়ালি। ওকে, শোনো, তাইলে ওখানে যদি সেট আপ করতে পারো, সব সেট আপ করা আছে, ফোনে দেখাতে চাইলে এই যে ফোন ক্যামেরাটা তো যেটা দেখাচ্ছিল অন করে সেটা এখানে দেখো। এই ডে ফোন এখানে 3, দেখে ডে গেলাম। 4 এন্ড ডে 5 অলমোস্ট দ্য ভ্যালুস, চলে না। আর কোনো বিশেষ চেঞ্জেস নেই। স্যার ঠিক আছে? সবাইকে যেতে বলছি স্যার। হ্যালো, হ্যাঁ। হ্যাঁ, আমরা দেখতে am I পাচ্ছি। audible? হ্যাঁ, তো এটা মোটামুটি কমপ্লিট। এই ছিল টোটাল যে আপনি কিভাবে রেজাল্ট দেখতে পাবেন, কি পাবেন না পাবেন। আচ্ছা, এবার আমি এটা জানবো কি করে যে আমি আমার মেশিনটা ঠিক আছে কি। তো আপনাদের কাছে বিওডি সিএম টেস্ট ট্যাবলেট বলে একটা ট্যাবলেট যাওয়ার কথা। এটা কি ম্যাগনেট? না, ম্যাগনেট না। তো বলছি আর কি, যদি আপনারা চান, যদি আপনারা কখনো ইনস্ট্রুমেন্টটাকে ভ্যালিডেট করতে চান, বুঝলেন, ধরুন আপনার খুব এরোটিক রেজাল্ট আসছে, সেই সময় আপনারা আমাকে জানালেন, আমি তখন করেসপন্ডিং প্রসেস বলবো যে আপনি কিভাবে এটাকে ক্রস ভেরিফাই করতে পারবেন whether the value is being right or wrong. ওকে,
মেশিন ঠিক আছে কিনা সেটা হচ্ছে ভেরিফাই করা যাবে। ও আচ্ছা আচ্ছা। এবার আশা করি আপনাদের কাছে থিওরি ক্লিয়ার। তো হ্যাঁ। পটাশিয়াম হাইড্রোক্সাইড কার্বন ডাই অক্সাইডটাকে শোষণ করার জন্য লাগবে। সেকেন্ড হচ্ছে নাইট্রোজেন ইনহিবিটর লাগবে আমার নাইট্রোজেনাস ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াগুলোর জন্য। ইনঅ্যাক্টিভ করার জন্য। আর যে আপনার কাছে যে কোন তো গ্লাস ভায়াল রয়েছে, একটু অন্যরকম দেখতে, বোতলের মতো দেখতে, মাথাটা কাটা। একটা 428 ml এর রয়েছে আর 126 ক্যালোরি। হ্যাঁ হ্যাঁ আছে ওই যে ওখানে হ্যাঁ। এবার এটার কারণ কি? কেননা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আউটলেটের জল বা ইনলেটের জলে তো আপনার দাঁড়িয়ে অনেক বেশি থাকে। বিশেষত 428 ml মেজার করা মানে 500 ml নিন, 500 ml থেকে আবার রিডাকশন করুন, আবার এডিশন করুন। এই জন্য লোকজন ডিটেক্টর কি করে, একেবারে ডাইরেক্ট গ্লাস ভায়াল দেয় 428 ml। ওকে, যাতে 0 থেকে 40 পর্যন্ত অ্যানালিসিস পারফেক্ট এটাই। হ্যাঁ, এবার এই 428 ml এর যে এটা থেকে আপনি 0 থেকে 40 পর্যন্ত মেজর কাজটাই 0 থেকে 40 পর্যন্ত হয়। তাই এটা লাগে। আর এর থেকে একটু হায়ার ভ্যালুতে গেলে সেক্ষেত্রে আরো একটা ছোট ভায়াল দেওয়া আছে, দেখুন। হ্যাঁ, এবার এটাকে আমরা কিভাবে ইউটিলাইজ করবো সেটা আমি একটু পরেই দেখাচ্ছি। এবার আর দুটো জিনিস আমি শর্টে বলে দিই, এটা বলি ক্লিয়ার যেটা হচ্ছে কত ফোঁটা আমি নাইট্রোসোমোনাস কত ফোঁটা আমি নাইট্রিফিকেশন ইনহিবিটর দেবো আর কত ফোঁটা আমি পটাশিয়াম হাইড্রোক্সাইড সলিউশন দেবো। ঠিক আছে? তো আমার লাগবে তো আমি কত কনসেন্ট্রেশন দেবো। এবার আমি আপনাকে পুরো ইয়েটা বলে দিচ্ছি চারটায়। আপনার 0 থেকে 40 অবধি আপনার স্যাম্পল লাগবে 428 ml লিখতে হবে। 428 0 থেকে 80 মানে বেসিক্যালি 40 থেকে 80, বুঝতে পেরেছেন? জি জি। কিন্তু অলওয়েজ শুরু হবে 0 থেকে 80। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার হবে 360 ml। 360 ml। হ্যাঁ, যখন 0 থেকে 40 ppm এর মধ্যে আপনার বিওডি আসবে তখন আপনাকে স্যাম্পল নিতে হবে 428 ml। যখন 0 থেকে 80 ppm এর মধ্যে বিওডি আসবে তখন আপনাকে স্যাম্পল ভলিউম নিতে হবে 360 ml। যখন 0 থেকে 200 ppm এর মধ্যে আসবে তখন আপনাকে স্যাম্পল ভলিউম নিতে হবে 244 ppm। 244। হ্যাঁ, 244। আচ্ছা যখন 0 থেকে 400 ppm এর মধ্যে বিওডি আসবে তখন আপনার স্যাম্পল ভলিউম লাগবে 157 ml, 157 ml। ওকে, ওকে। যখন 0 থেকে 800 ppm লাগবে তখন আপনাকে স্যাম্পল ভলিউম নিতে হবে 94 ppm, 94 ml, ml 94 ml। হ্যাঁ, যখন আপনার 0 to 800 ppm কনসেন্ট্রেশন স্যাম্পল ভলিউম লাগবে 94 ml। 0 থেকে 894 ml। হ্যাঁ, আর 0 থেকে 2000 হলে 56 ml। 56 স্যার এটা আর কি 0 থেকে 4 হ্যাঁ স্যার এই এমএল গুলো হচ্ছে কিভাবে ক্যালকুলেশন করতে হয় বা এটা কিভাবে আসে, মানে জাস্ট একটু জানার জন্য আর কি। বেসিক্যালি আমি বলছি এটা না ম্যানোমেট্রিক মেথডে এই যে উপরে প্রেসার সুইচ থাকে, হুম। এই প্রেসার সুইচ গুলোতে মানে ডিউরিং দ্য ডেভেলপমেন্ট তখনই এই ভলিউমের এগেইনস্টে এই কনসেন্ট্রেশনে কি এক্স্যাক্টলি হয় তার এগেইনস্টে এই এমএল গুলোকে ফিক্স করা হয়েছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা রিডিউস করার জন্য। ওকে। আর 0 থেকে 4000 ppm এর জন্য হবে আপনার 21.7 ppm, 7 ml, 21.7 ml। 21.7। ওকে ওকে। আর একটা রয়েছে সেটা হচ্ছে আপনার আচ্ছা, আর একটা জিনিস আপনার স্যাম্পেলের পিএইচ।
স্যাম্পেলের পিএইচ 6.5 থেকে 7.5 এর মধ্যে থাকতে হবে। 7.5 যদি না থাকে তাহলে আপনি হয় 1 নরমাল সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে অ্যাডজাস্ট করবেন, না হলে 1 নরমাল সালফিউরিক অ্যাসিড দিয়ে অ্যাডজাস্ট করবেন। ওকে ওকে, ওকে কোন সাইড আমি বললাম, মানে যদি pH যদি লো থাকে তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড দেবেন, আর pH যদি হাই থাকে সালফিউরিক সালফিউরিক অ্যাসিড দেবেন 1 নরমাল। ওকে চেষ্টা করবেন অলওয়েজ সাথের কাছাকাছি pH-টাকে অ্যাডজাস্ট করে রাখতে বিফোর অ্যানালিসিস, বিফোর হলো। এবার আপনি যেখানটায় আপনি করেছিলেন স্যার, যে মেজারমেন্ট রেঞ্জ কত ppm BOD, তার সাথে শ্বাসের ভলিউম কত লাগবে একটা চার্ট করেছেন, হ্যাঁ যেখানে লিখেছেন না 0 থেকে 40 428 ml। জি এবার ওখানে যেটা হচ্ছে কত ড্রপ আপনি দেবেন ইনহিবিটর পটাশিয়াম হাইড্রোক্সাইড ওকে That's it, sir. Reference document একটু। আপনাদের কাছে ম্যানুয়াল রয়েছে তো? ম্যানুয়াল ম্যানুয়াল রয়েছে। যদি ম্যানুয়াল না থাকে তাহলে জানাবেন, তাহলে আমি সহায়ককে বলবো। আচ্ছা আমাদের কাছে ম্যানুয়ালটা নেই ম্যানুয়াল নেই? না, আমরা তো হচ্ছে বক্সে পাচ্ছি না। ঠিক আছে, অসুবিধা নেই। আপনি এক কাজ করতে পারেন, ম্যানুয়ালের জন্য আপনি একটা শুধু মেইল করে দেবেন, আমি ম্যানুয়াল পাঠিয়ে দেবো। কেমন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ম্যানুয়াল, ইউজার গাইড, টেকনিক্যাল নোটস, মানে যা আছে সবটাই আমি একবারে পাঠিয়ে দেবো। না হলে আপনিও চাইলে পেতে পারেন। সাইটে আপনি শুধু গুগল করবেন, হ্যাঁ গুগলে থাকবে, মডেলটা আপনি দিয়ে শুধু সার্চ গুগল দিলে হবে। করবেন, PD600 বলে সার্চ করবেন, ওখানে ডাউনলোড সেকশনে গেলে আপনি লবিবন্ডের ওয়েবসাইটে চলে যাবেন, lobibond.com, সেখান থেকে সার্চ বাটনে লিখবেন PD600, সেখান থেকে আপনি যাবেন ডাউনলোড সেগমেন্টে আপনি কমপ্লিটলি সব জিনিস পাবেন। ওকে ঠিক আছে, ইউজার গাইড থেকে শুরু করে সব, ইউজার গাইডটা থাকাটা বেটার, হঠাৎ করে লাগলে অনেক সময় লাগে। এবার আমি বলছি, যখন 0 থেকে 40 ppm এর আপনার রেঞ্জ হবে BOD, তখন আপনার নাইট্রিফিকেশন ইনহিবিটর লাগবে 10 ড্রপ। 10 ড্রপ হ্যাঁ, ওকে 0 থেকে 80 তেও 10 ড্রপ। 0 থেকে 200 0 থেকে 200 তে 5 ড্রপ, 0 থেকে 400 তে 5 ড্রপ। দশ ড্রপ 0 থেকে 80-তে 10 আর 200 0 to 200 40 আর 80 দুটোই 10 ড্রপ। হ্যাঁ। 0 থেকে 40 আর 0 থেকে 80 দুটোই 10 ড্রপ। হ্যাঁ 0 থেকে 200 আর 0 থেকে 400 হচ্ছে 5 ড্রপ। 5 ওকে 5 ড্রপ। 800 আর 2000 এ 3 ড্রপ। 800 আর 2000 এ 3 ড্রপ, আর 4000 এ হচ্ছে 1 ড্রপ। এক ড্রপ এর কারণ কি জানেন? কারণ আমার স্যাম্পল অ্যামাউন্টই তো কম, হ্যাঁ ওই কারণে আমার ড্রপ সাইজও কমে যাচ্ছে। ভলিউম অনুযায়ী হচ্ছে ড্রপ অ্যাডজাস্ট না এটা ভলিউম একদমই একটু কম করতে হবে। হলো। আচ্ছা, এবার হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড।
পটাশিয়াম হাইড্রোক্সাইড, কতটা পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলে আমার যাই হোক না কেন সেটা কমপ্লিটলি আপনার ইয়ে হয়ে যাবে, মানে কি বলে শোষণ হয়ে যাবে, যে কার্বন ডাই অক্সাইডটা তৈরি হবে। এটা হচ্ছে 3 থেকে 4 ড্রপ। এটা কি সবগুলো পিপিএম এর জন্য? সবগুলো ওকে, 3 থেকে 4 মানে যাই অ্যামাউন্ট অফ CO2 তৈরি হোক না কেন, হ্যাঁ 4 drop is more than enough to consume all the CO2 কার্বন ডাইঅক্সাইড। in the bottle. ওকে ঠিক আছে, ওকে। 45% KOH solution। হ্যালো, হ্যাঁ শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এবার আপনাকে একটু ভিডিও অন করতে হবে এবং আমি বাকিটা পুরোটা গাইড করবো ধীরে ধীরে করে। দেখুন, আমি ইচ্ছে করি আজকে এই যে পুরো জিনিসটাকেই সময় নিয়ে করছি, ইনফ্যাক্ট মানে একেবারে ডিপে গিয়ে করছি। জেনারেলি আমরা কখনো এতটা থিওরিতে, মানে 1 ঘন্টা ধরে থিওরিতে যাই, বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যদি থিওরি হেল্পফুল মনে করেন, আমি অলওয়েজ বিলিভ করি, হয়তো কথা আপনারা অনেকেই জানেন এই বিষয়গুলো ভালোভাবেই, তাও আমার এই থিওরি বলার কারণ একটাই, যাতে আরেকবার রিভিশন হয়ে যায়। আর দ্বিতীয়, ইনস্ট্রুমেন্টের মানে প্র্যাকটিক্যাল ভার্সেস থিওরি কিভাবে ম্যাচ করবে সেটাই দেখা। এটা আপনারাই নিজে ফিল করতে পারবেন যে কোথায় কি অ্যাডজাস্ট করলে কিভাবে আপনারা ভ্যালু পাবেন। ওকে, জি পারফেক্ট। এবার জাস্ট একটা সেকেন্ড সময় দিন স্যার প্লিজ। আমি একটু ব্রেক নিই, কারণ আমার অলরেডি গলা মানে অনেক কথা বলে ফেলেছি। প্লিজ একটু আমাকে একটু সেকেন্ড ছাড়ুন, আবার ব্যাক করছি। হ্যাঁ ওকে ওকে, মানে টানা কথা বলছিলাম আর কি, হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে, আমরা উনি যে থিওরি বোঝাইলো ডেস্কটপে, বললেন ইমেল ওটা দিতে, থিওরি ওকে, কিছু না, সমাধান করছি। দিলেন। হয়রাত লেগে গেলাম। তাহলে তোমরা থাকো, আমি তাহলে পিপিটিটা যেহেতু মেশিন সেটআপ দিবে তখন যদি নাম বলছে বলে দেখলাম। তাহলে রোডিও অবস্থায় আছে। বাপরে, কোন এমপ্লয়ার ভিউ করলো? কোথায় মনে হয় অ্যাপ্লাই করতেছে। আমাদের প্রায় টাকা বারবার ছিল An ইনস্টলেশন। employer has viewed your resume segment. অনেক জায়গায় অ্যাপ্লাই করে বেড়াচ্ছেন, দেখবো নাকি কোথায় কোন কোম্পানি করছে ভিউ। এবার আপনারা একটু ভিডিওটা অন করুন, কারণ এবার আমি হাতে কলমে দেখাবো। হ্যাঁ, এক কাজ করুন, একটা ছোট যদি আপনার কাছে ফানেল থাকে না, ফানেল আছে ফানেল একটা ছোট ফানেল লাগবে। আর আপনার লাগবে হচ্ছে যে বটল, যে 6টা বটল এসছে না অ্যাম্বার কালারের বিউটি বটল, হ্যাঁ এই 6টা বোতল আপনারা কি স্যাম্পল বসাবেন আগে? আপনারা কি স্যাম্পল বসাবেন? আমরা যেটা আমাদের তো শুধু ইনলেটের ওয়াটারটা আছে, সেক্ষেত্রে আমরা ইনলেটের ভ্যালু কত মতো হতে পারে? ইনলেট ওয়াটার এটাকে কি বলে, মানে আফটার 5 ডেজ 200 থেকে 300 এরকম ভিতরে থাকে। বলো বলো আফটার 5 ডেজ কত আসে? 200 থেকে 300 মাঝে, মানে এরকম হয় নরমালি। 200 থেকে 300। তাহলে আপনি কোন রেঞ্জটা নেবেন? নাকি 400? 200 থেকে 300, তাইলে হচ্ছে আমরা 0 থেকে 400 এটা নেব। 157 কত ml লাগবে? আচ্ছা, কত ml এর আপনার লাগবে? 157। 0 থেকে 400 রেঞ্জ। কত ml নাইট্রিফিকেশন ইনহিবিটর লাগবে? নাইট্রিফিকেশন লাগবে 5 ফোঁটা, 5 ড্রপ। 5 ড্রপ। আর কত ড্রপ KOH লাগবে? 3 থেকে 4 ড্রপ। পারফেক্ট, তার মানে আপনারা অলরেডি ধরে ফেলেছেন। এবার এক কাজ করুন, এবার দেখুন আমি যেটা করব সেটা হচ্ছে যে
দুটো বোতল নেবো অ্যাভারেজিং এর জন্য, যেটাতে আমি ইনলেট ওয়াটারটাকে দেবো। ওকে, আচ্ছা দুটো বোতল নেবো যেখানে আমি ট্যাপ ওয়াটার দেবো। দেখুন ডিস্টিল ওয়াটারে এক বিন্দু কোনো কিছু থাকবে না, তো আমি তার জায়গায় ট্যাপ ওয়াটার নেবো, সো দ্যাট আমি রেফারেন্স হিসেবে ইউজ করতে পারি, রাইট? ওকে তো ডিস্টিল যেহেতু আমার ইয়েতে কি বলে ট্যাপ ওয়াটারে 40-এর তলায় আসবে, সেক্ষেত্রে ওটা আমি নেবো 428 ml। দুটো বোতল যাবে, আর দুটো বোতল যাবে আপনার ইনলেট 157 ml। ওকে, ওকে, তাহলে আমরা হচ্ছে টোটাল 4টা বোতল ইউজ করব। তার মধ্যে দুটো বোতল 428 ml, সেটা হচ্ছে ট্যাপ ওয়াটার, আর স্যাম্পল হচ্ছে আর 157 স্যাম্পল হচ্ছে 157 ml এর দুইটা বোতল। হ্যাঁ আপনি আরো এক কাজ করতে পারেন, আরো দুটো বোতলে দেখুন প্রথমবারই শুরু হচ্ছে তো ছটা বোতলই বসিয়ে দিন। আরো দুটো বোতলে আপনি ডিস্টিল ওয়াটার দিয়ে দিন। ডিস্টিল ওয়াটার, আচ্ছা। আর ডিস্টিল ওয়াটারের ক্ষেত্রে আমরা কত ml ইউজ করব? ওই 428, কেননা দুটোরই ডিস্টিল ওয়াটার 0 থেকে 40-এর মধ্যে আসবে। আচ্ছা, ওকে। আচ্ছা, আমরা তাহলে স্যাম্পলটা প্রিপারেশন রেডি করে দেন হচ্ছে করি। আপনি যেটা করবেন সেটা সিম্পল, কিছুই না। আপনি স্যাম্পল গুলো নিয়ে চলে আসুন। আপনার দুটোতে আপনার ইনলেট ওয়াটার লাগছে সামওয়ার অ্যারাউন্ড 500 ml, নিয়ে আসুন। বটল ধোয়া থেকে শুরু করে সব কিছুতে লাগবে। সেকেন্ড, 6টা অ্যাম্বার বটল পাশাপাশি রাখবেন। একটা ফানেল রাখবেন, আর একটা সফট কোনো কিছু রাখবেন, কাপড় বা এরকম, যাতে গ্লাস আর বটল গুলো যখন আমরা হ্যান্ডেল করব তখন যেন ঠোকা খেয়ে না হয়। ওকে পারফেক্ট। ওকে প্রিপারেশন করে আমি আসি এখন, আমি হোল্ডেই থাকছি, অসুবিধা নেই, প্রিপারেশন করে আসুন। ঠিক আছে। ইনলেটের স্যাম্পল, ডিস্টিল ওয়াটার, ট্যাপ ওয়াটার। আর ট্যাপ করতে একটা 157, একটা হচ্ছে 428। আমি হচ্ছে ফোনে রেখে যাই। দীপা, আমি ফোন এখানে রেখে গেলাম। ফোনে গেলাম ইয়ে করে দেবো।
এই টেক্সট আমরা পরিষ্কার করে দিচ্ছি। না স্যাম্পলগুলো একটু স্যাম্পল কোথায় পাবো এখানে? স্যাম্পল ইজি হবে না। হ্যাঁ, ল্যাপটপ কি ওদিকে কিনা সোজা করে দিচ্ছি। হ্যালো বড় কাজটা করতে পারবো না। হ্যালো, হ্যাঁ ভাই, 3:50 স্যাম্পল। আচ্ছা ভাই, একটা তো কাজ করতেছি, ট্রেনিং আছে, একটা দেখতেছি। 3:50 স্যাম্পল যাবে। স্যাম্পল রেসুল ভাই বাবারে বল। বলবো এখন এখানে। আচ্ছা তুমি একটা কাজ করো, দাঁড়াও, এই যে মানে ওইখানে করবো না ওখানে করবো, আগে সেটা বলো। এখানে করলে ওইগুলো সব এখানে নিয়ে আসো, ওইগুলো সব এইখানে নিয়ে আসো। আর হচ্ছে বোতলগুলো খুলে নিতে হবে। মার্কার আছে পকেটে, ছোট্ট করে যাতে ইন্ডিকেশন করতে পারো। পকেটে আছে যে কোনটায় কোনটা দিচ্ছ। দুইটা। আচ্ছা আগে দুইখানে থাক। বসো। না থাকুক হবে, ভিডিও অন করেন তো শুরু করেন। দুর্গার দিন আবার কারে নিয়ে আসছে মানে। হ্যাঁ, অন করেন। এটা অন করে দিই, অডিওতে কথা বলো, এটা ভিডিও অন করে দিই।
আচ্ছা আমরা হচ্ছে স্যাম্পল 3টা নিছি আর হচ্ছে বটলগুলো নিছি, এবার হচ্ছে এবার Measure করে? তার আগে 2 মিনিটের একটা ছোট কাজ সেরে নিই। আচ্ছা এটা হচ্ছে এতক্ষণে আপনার 40 মিনিটের উপরে ওভার হয়ে গেছে, সিওরি অ্যানালিসিসের সময় হয়ে গেছে। হ্যাঁ ও জি আচ্ছা আচ্ছা তাই টেবিলটাতেই নিয়ে চলে আসুন। যে টেবিলে আপনি একটু বিয়েলি বটল গুলো রেখেছিলেন না, ওই শুধু স্ট্যান্ডটাকে আপনি নিয়ে চলে আসুন, হয়ে যাবে। ঠিক আছে। তোমার হাত কাজ করতেছে না। ভিডিও অন করে দেবো? হ্যাঁ দেখ স্ট্যান্ডটা নিয়ে আসতে বলছে। আচ্ছা এটা স্ট্যান্ড নিয়ে আসছি। এবার আপনি সিওরি ফটোমিটারটা নিয়ে চলে আসুন স্ট্যান্ডের পাশে। এবার একটু দূর থেকে ক্যামেরাটা করুন যাতে ওটা ফটোমিটারটা অন করুন। ফটোমিটারটা অন করতে হবে। হ্যাঁ, এলার দেখাচ্ছে, এলার দেখাচ্ছে। এলার দেখাচ্ছে তো, এল আর দেখাচ্ছে। এবার আপনি বি দেখেন, দ্যাট মিন্স রেফার্স টু ব্ল্যাক। সরি বুঝতে পারিনি। ব্ল্যাক Blank, দেখাচ্ছে okay. স্ক্রিনে, Blank. তার মানে লো রেঞ্জের অ্যানালিসিস করতে হবে। হ্যাঁ এবার আপনি বিটাকে, ব্ল্যাকটাকে, আর নিচের পোর্শনটাকে ভালোভাবে ক্লিন করে নিন টিস্যু পেপার দিয়ে, বা আপনাদের যদি নাড়াবেন না, বিশেষ নাড়াবেন না, না নাড়িয়ে টিস্যু পেপার দিয়ে ওটাকে ভালো ক্লিন করে নিন। নিচের পোর্শনটাকে, ইয়েলো পোর্শন, যেমনটি বলেছিলাম আপনি পরিষ্কার করার পরে ভালোভাবে দেখবেন, ওখানে প্রেসিপিটেশনের অ্যামাউন্ট দেখবেন। প্রেসিপিটেশন হায়ার আছে, অনেকটাই হায়ার আছে না, রয়েছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার এটাকে ইনসার্ট করুন, ইনসার্ট করুন। ইনসার্ট করো। ইনসার্ট করবো ক্যাপশন হই। হ্যাঁ হ্যাঁ, পুরোটাই ঢুকে যাবে। হ্যাঁ 10টা সেকেন্ড ওয়েট করুন যাতে ইয়েটা হয়ে যায়, কি বলে ওটা, মানে একটু ছিটিয়ে পড়ে যায়, ঠিক? যে রেসিডিউ গুলো আছে সেই রেসিডিউটা যেন ছিটিয়ে পড়ে। হয়ে গেলে আপনি দেখবেন 0 বলে একটা বাটন রয়েছে। জিরো জিরো টেস্ট। টেস্ট। আপনি 0 বাটনটা একবার প্রেস করুন। এখনই করবো। হ্যাঁ, হ্যাঁ কর। বলুন। হ্যাঁ করছ তো। আচ্ছা, তো এটা জিরোইং হয়ে গেছে, ওকে। আচ্ছা আর ব্ল্যাঙ্ক একবার ওই একবার 0 হয়ে গেলে আর একবার ওই টেস্ট বাটনটা প্রেস করুন। টেস্ট। আপনাকে লো রেঞ্জ দেখাবে, হ্যাঁ দ্যাট ইজ বিলো ডিটারমিনেশন বা 0 দেখাচ্ছে, দেখতে পেয়েছেন? হ্যাঁ তার মানে আপনার 0 অ্যাডজাস্টমেন্ট সাকসেসফুল, আপনি 0টাকে বার করে রেখে দিন। ঠিক আছে, নাড়ানো যাবে না বেশি, যতটা কম নাড়িয়ে করা যায় এটাকে বের করে ফেলবো। ওটা বার করুন। এরপরে আমরা যে ট্যাপ ওয়াটারটা নিয়েছিলাম না, ট্যাপ ওয়াটারটা এবার পরিষ্কার করে দেখবেন, ওর রেসিডিউ দেখবেন 0 থেকে কম আছে। আমি যা যা তখন অ্যাজ আ থিওরিতে বলেছিলাম সেগুলো সবই প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। একটু কম থাকবে, কেননা ওই ড্রিঙ্কিং ওয়াটারে বা ট্যাপ ওয়াটারে থিওরি প্রায় থাকে না বলতে গেলে চলে, স্লাইটলি কম পাবে। এখন কি টেস্টে প্রেস করতে হবে এবার নাকি? টেস্ট। এটাও লোয়ার রেঞ্জ দেখাচ্ছে। হ্যাঁ, এটাতেও লো দেখাচ্ছে, তার মানে ভ্যালু আমার 3 ppm এর তলায় আছে। ওকে, এবার আপনি ইনলেটটা ভ্যালুটা মানে 3 ppm এর লোয়ার। তো আগে লিখছো না যেটা, আচ্ছা ওটার আচ্ছা মতো। কিছু নেই এগুলো, মানে এতে সিওডি ডিওডি নেই।
তো আমার সামার অ্যারাউন্ড 20 থেকে 40-এর মধ্যে রেজাল্ট আসা উচিত। হ্যাঁ আপনি ভালোভাবে একবার তুলুন। প্রেসিপিটেশনটা জিরোর সাথে একবার কালার চেক করে দিন, কালারটা কম, হ্যাঁ জিরো কালারটা ইন্টেন্সিটি কম ইন্টেন্সিটি কম আছে তো। হ্যাঁ এটা যেমনি বলেছিলাম যে যত ডাইজেশন হবে, যত ভ্যালু বেশি হবে, কালার ধীরে ধীরে ফেড হবে এবং একটা সময় করে ব্লুইশ দিকে যাবে, ব্লুইশ গ্রিন, ইয়েলো নেসটা কমে যাবে। হ্যাঁ একদমই ভিজিবল হবে, ওটা ভিজিবল হতে বাধ্য, তার মানে কনসেন্ট্রেশন বেশি আছে। ওকে অলওয়েজ মাথায় রাখবেন সিওডির কার্ভ হচ্ছে রিভার্স কার্ভ, তার মানে the lower the intensity higher amount of COD is there. ওকে, হ্যাঁ ঠিক আছে যেমন আপনারা যদি ফ্লোরাইড করে থাকেন, কখনো ফ্লোরাইডের রিভার্স কার্ভ থাকে না, যে যত হায়ার কালার তত লোয়ার ভ্যালু। এখানে উল্টোটা হবে, এখানে হবে কি যত লোয়ার ইন্টেন্সিটি তত হায়ার ভ্যালু। সিওডি ভ্যালু এবার ইনসার্ট করুন, ইনসার্ট করে দেখো। টেস্ট আমি ইনিশিয়ালি থিওরিতে যা যা বলেছিলাম প্র্যাকটিক্যালি সব কটাই আমি বলে বুঝেছি। এবার দেখুন ওতে রেসিডিউ দেখুন, একবার রেসিডিউ চেক করে নিন, দেখুন রেসিডিউ প্রায় নেই বলতে গেলে চলে। চেক আবার কি উঠাবো? হ্যাঁ, কোনো অসুবিধা নেই, কিচ্ছু হবে না। সমস্যা নেই। হ্যাঁ, রিসিড অনেকটা কম আচ্ছা, ব্ল্যাঙ্কের চেয়ে। অনেকটাই কম না? হ্যাঁ এগুলো আমি বলেছিলাম তখন। আচ্ছা আচ্ছা আবার টেস্টে দিব। না একটা সেকেন্ড দাঁড়িয়ে যান। যেহেতু রেসিডিউ কম, তাই ওটা কি হবে বলুন তো, ওটা একটু ফ্লোট হয়ে যায়, পার্টিকেল গুলো একটু হাতের ওই যে ভাইব্রেশনেও একটু ফ্লোট হয়ে যায়। জাস্ট 2 সেকেন্ড হোল্ড করুন, তারপরে আচ্ছা মেজার বাটন প্রেস করবেন। করুন, দেখুন 2-3 বার দেখুন, দিলে বুঝতে পারবেন। ভ্যালু নিচের দিকে নামবে, দেখুন, প্রেস করুন। টেস্ট করব। হুম। 69 আরেকবার প্রেস করুন। সেম তার মানে স্টেবল হয়ে গেছে। হ্যাঁ, 69 দেখাচ্ছি তো। এটা কি ভ্যারি করতে পারে? দেখুন কি হয়, ভ্যালুটা করে হচ্ছে টার্বিডিটির জন্য, মানে আচ্ছা আচ্ছা যদি আমি ওই ভ্যালুটা চেক করে নিই তাহলে ভাইব্রেশন হলে কি হয় বলুন তো, ভ্যালুটা একটু আপস এন্ড ডাউন করে। ওটা কত, ধরুন 69 যদি থাকে, 66 থেকে 72 এর মধ্যে ভ্যালু থাকে। বুঝতে পেরেছেন? এটা যদি পারফেক্টলি সেটেল ডাউন হয়ে যায় তাহলে ভ্যালু আর চেঞ্জ হবে না, তাই তো? না, আপনি আরেকবার প্রেস করুন। আপনি দেখতে পাবেন রিপিটেবিলি। ওকে সেমই আসতেছে। ঠিক আছে তার মানে আমার ভ্যালু ঠিকঠাকই রয়েছে, সেটেল ডাউন হয়ে রয়েছে, অসুবিধা নেই। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, তো আপনার 69 মানে অরিজিনালি রয়েছে 690 সিওডি। 10 টাইমস আপনি ডাইলুট করেছিলেন, জি আপনার ওখানে রয়েছে 690 সিওডি। অরিজিনালি স্যাম্পেলে হ্যালো, না বলতেছিল হচ্ছে 690 ppm হচ্ছে সিওডি ভ্যালু, সেটা অরিজিনালি, হ্যাঁ অরিজিনাল। ঠিক আছে। এটা তো আমরা ডাইলুটেড ভ্যালু দেখলাম না 150 এর মধ্যে আনার। জি নইলে তো আমি 150 ভ্যালু করতেই পারতাম না। হ্যাঁ আশা করি সিওডি ক্লিয়ার। হ্যাঁ এইটুকু ক্লিয়ার। আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে যে 0 to 150 আমি একটা ভায়ালে করতে পারছি, আর হচ্ছে 0 to 1500 এটা তো একটা আলাদা ভায়ালে করতেছি না? হ্যাঁ, মানে তো এই যে হচ্ছে- স্যাম্পলটা যেটা আপনি বললেন, হ্যাঁ জি আমি এই যে বলতে স্যাম্পলটা আপনি বললেন, এটা 0 থেকে 1500 তে করা উচিত ছিল অরিজিনাল। হ্যাঁ আমার কোশ্চেন এটাই যে হচ্ছে আমি তো আমার 0 থেকে 1500 এর মধ্যে আমার 150 ভ্যালু পড়ে, যদি আমার 130 ভ্যালু হতো আমি কি 1500 0 to 1500 যে ভায়ালটা সেখানে টেস্ট করতে পারতাম? ইউজ করতে পারতাম। দেখো, সিওডি বা বিওডি অলওয়েজ ডিটারমিনেশন এর রুলই হচ্ছে অরিজিনাল রেঞ্জে কাজ করা। আচ্ছা ডাইলুশন যাতে করতে না হয় এবং ডাইলুশন এরর যাতে না আসে, সেই কারণেই এই রেঞ্জেস গুলো দেওয়া। যে 0 থেকে 150 একটা রেঞ্জ, যদি আপনার ওর মধ্যে ডাইরেক্ট ভ্যালু আসে তাহলে ওটাতেই করবেন, তাই না? হ্যাঁ,
মানে আমি বলছি যদি আমরা করি তাহলে ভ্যালুটা কি উল্টাপাল্টা আসবে? দেখুন আসলে আসতে পারে, দেয়ার ইজ আ চান্সেস অফ সামওয়ার অ্যারাউন্ড 2% 3% এরর। কারণ এখানে অনেক কটা ফ্যাক্টর থাকছে। এক হচ্ছে আপনি যে জল দিয়ে ডাইলুট করছেন সেই জলের কোয়ালিটি কি, এক নম্বর। 2 নম্বর, আপনি যে বটলটা ইউজ করছেন সে বটলে এরার ফ্যাক্টর থাকতে পারে, কোনো না কোনো কেমিক্যাল থাকতে পারে, হ্যাঁ হয়তো প্রপারলি রিচ হয়নি। থার্ড, আমাদের ডাইলিউশনে কোনো না কোনো এরার থাকলেও থেকে যেতে পারে। আচ্ছা, মানে ভ্যালু যেটার ভিতরে সেটাতেই করা বেটার। হ্যাঁ, মানে আমার রেঞ্জ যা সেই ভ্যালেই আমাকে করতে হবে। কয়টা প্রেফারেবল, এটা প্রত্যেক কটা ম্যানুফ্যাকচার তাই গাইড করে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সেকেন্ড, থার্ড হচ্ছে এই যে ইউজড বটল গুলোকে প্রপারলি ডিসপোজ করবেন। এগুলি কিন্তু এমনি এই খুলে ফেলে দিলাম ওই রকম করবেন না, আচ্ছা বুঝতে পেরেছেন? এগুলো সবই টক্সিক সাবস্টেন্স এন্ড কার্সিনোজেন। হেন্স ওটা ওই অবস্থায় যেমনই আছে থাকবে। আপনার যাদের হ্যাজারাস ওয়েস্ট যেগুলো বেরিয়ে যায় না আপনাদের অর্গানাইজেশন থেকে, সেই হ্যাজারাস ওয়েস্ট যারা নিয়ে যায় তারাই নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা হলো? হ্যাঁ ঠিক আছে। আর এর এমএসডিএস আপনি অনলাইনেও পেয়ে যেতে পারেন, বা মেটেরিয়াল সেফটি ডেটা শিট যে বা যখন নিয়ে যাবে তাকে দিয়ে দেবেন। ওকে, ওকে ওরাও বুঝতে পারবে না এখানে কি কি কেমিক্যাল রয়েছে এবং ওকে কিভাবে ডিসপোজ করা উচিত। ঠিক আছে। তো আমার সিওডি কমপ্লিট। আর যদি সিওডি রিলেটেড কোনো কোয়েশ্চেন বা কোয়ারিজ থাকে আপনি আমাকে জানাতে পারেন। না আমি বিওডিতে তাহলে ঢুকবো। আচ্ছা ঠিক আছে। সিওডি ইজি, আশা করি আপনাদের কাছে সবটাই ক্লিয়ার। আপাতত ক্লিয়ার, যদি ফার্দার কোশ্চেন থাকে তাহলে তো করতে পারবো আপনাকে নাকি? অফকোর্স 200%, কেন বলবেন না, আমার তো জলই ওটা। আচ্ছা এখন আমরা বিওডিটা দেখতে পারি। হ্যাঁ, এবার আপনি এগুলোকে সরিয়ে দিন, দিয়ে বিওডিকে শুরু করুন। এবার আপনার হাতের কাছে যে বটল গুলোর মাথায় এই যে ইয়েগুলো রয়েছে, স্ক্রু গুলো রয়েছে, ওগুলোকে খুলুন ওয়ান বাই ওয়ান। যেমন ভাবে খুলছেন, আমার কথাটা শুনবেন, স্যাম্পল লোড থাকা অবস্থাতেও এরকম ভাবে খুলবেন, আর যেরকম ভাবে রাখলেন সেরকম রাখবেন না। আমি ইচ্ছে করেই বলছি এই কথাগুলো। হ্যাঁ, এতে কি হয়, এবার দেখুন আপনি যেভাবে রেখে দিলেন না, এটা খুব এইগুলো কমনলি হয়, আমি তার জন্যই বলছি। দেখুন ওখানে একটা না রাবার গাস্কেট আছে, ওটা নিচের দিকে টানুন, খুলে আসবে। খুলে এসছে? এবার এই রাবার গাস্কেটেই থাকে পটাশিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, পটাশিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার, আর ক্ষার অলওয়েজ কি টেন্ডেন্সি করে আঙুলের লাগু বা যেখানে জমে যাওয়ার চান্সেস বা ক্রিস্টাল ফর্মেশন করে। হ্যাঁ না না, এই যে এয়ারটা যে কার্বন ডাই অক্সাইড আর এর যে এক্সচেঞ্জটা হয়, আপনি দেখুন যেখান থেকে ওই গাস্কেটটা খুললেন না, ওখানে একটা হোল আছে। হ্যাঁ হ্যাঁ, ওখান দিয়ে গ্যাসিয়াস এক্সচেঞ্জটা হয়। এবার আপনি যদি কেওএইচ ওয়ালা ওইটাকে ওই যে হেডটাকে ওইভাবে রেখে দেন, তাহলে কি হবে, কেওএইচটা ওই হোলটাতে চলে যাবে। হ্যাঁ একবার ওখানে চলে গেলে পরে ওখানে ক্রিস্টাল হয়ে গেলে ওদিক দিয়ে আর কোনো গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে কি? হবে না। তাই অলওয়েজ বটল থেকে খোলার পরে, এই হেডটা খোলার পরে না উল্টিয়ে প্রথম কাজই হবে পটাশিয়াম হাইড্রোক্সাইডের সেই জিনিসটাকে ওটাকে খুলে নেওয়া, রাবারের গাস্কেটটাকে খুলে নেওয়া। ওকে, হ্যাঁ, এবার আপনি যত কটা বটল আছে সব কটারই এরকম করে খুলে ছটা জায়গায় রেখে দিন, মানে পাশাপাশি রেখে দিন। প্রত্যেক কটা খুলে বটলটাকে নিয়ে আসো, ছটা বটল লাইন আপ করে দিন। গাস্কেট গুলো খুলে আলাদা রাখবেন। এখন তো কিছু দিইনি, রাখতে হবে। হ্যাঁ এখন এভাবে রাখো যখন পটাশিয়াম হাইড্রোক্সাইড। পাঁচটা হয়েছে।
এবার আমরা কি করব, প্রথম মানে আমার ক্যামেরার দিক দিয়ে প্রথম দুটো বটলে আমি দেবো ডিস্টিল ওয়াটার, তারপরে দুটোতে দেবো ট্যাপ ওয়াটার, তারপরে দুটোতে দেবো আমার ইনলেট ওয়াটার। ওকে ওকে, ওকে প্রথম চারটির জন্য আমার কত এমএল লাগবে? 428। পারফেক্ট। আপনি 428 এমএল এর যে গোল ভায়ালটা আছে ওটাকে বার করে দিচ্ছি, গোল যে গ্লাসটা যেটা রয়েছে। কিছু আনছি দুটো সাইড দিয়ে দাও, পানি পড়তে পারে। এটা ট্যাপ ওয়াটার না? হ্যাঁ ওটা ট্যাপ ফার্স্ট আগে দিবা ডিস্টিল ওয়াটার। আচ্ছা আপনি আগে শুধু ওই গ্লাসের যে ছোট 428 এমএল একটা ওটা নিয়ে আসুন, ওটা যে ক্যামেরার দিকে রাখুন, ক্যামেরাটা হচ্ছে ওই গ্লাস ওয়াটার ওই দিকে যে রাখুন। এইটার উপরে রাখতে হবে। 428 এমএল, হ্যাঁ পারফেক্ট। হ্যাঁ এবার আপনাকে আমি বলেছিলাম একটা ফানেল আনতে, হ্যাঁ হ্যাঁ না ফানেলটাকে উল্টো করে, এটা একটু বড় ফানেল হয়ে গেছে, ঠিক আছে অসুবিধা নেই, আপনি ফানেলটাকে উল্টো করে রাখুন। পারফেক্ট, হ্যাঁ 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 ঠিকই করছেন, বাঁ হাত দিয়ে ধরবেন, হ্যাঁ হ্যাঁ ওটাকে বাঁ হাত দিয়ে ধরুন। একটা বোতল যে কোনো একটা বটল হাতের কাছে, ডান হাতের পাশ সামনে যে বটলটা আছে উল্টো করুন, দিয়ে ফানেলের মুখে ঢুকিয়ে দিন, উল্টো করে ফানেলের মুখে ঢুকিয়ে দিন। এটার ভিতরে যে হ্যাঁ হুম দাঁড়ান, এবার এই সামনের থেকে যে এখন যে বটলটাকে রাখলেন ওটাকে সরিয়ে দিন একটু, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ এবার দেখুন, এই হচ্ছে টোটাল আপনার অ্যাসেম্বলি। যখন আপনি লিকুইড ট্রান্সফার করবেন এই ফানেল থেকে বোতলে, এবার বাঁ হাতে 428 এমএল এর ওই বোতলটাকে ধরে পুরোটাকে রোটেট করিয়ে পুট করে দিতে হবে। এভাবে হুম পারফেক্ট। আগেরটা আপনি ধরে ফেলেছেন, এবারে বুঝতে পেরেছেন? হ্যাঁ। এটা যখন থাকবে এবার ধীরে ধীরে করে বোতলটাকে তুললে ফানেল দিয়ে জলটা বেরিয়ে ঢুকে যাবে, বুঝতে পেরেছেন? জি ওকে এতে আপনার এক বিন্দু জল নষ্ট হবে না, এদিক ওদিক পড়ার কোনো চান্স থাকবে না। ক্লিয়ার? জি কিভাবে এই 428টাকে ইউজ করবেন? নইলে আপনি যদি এখন ওটা থেকে এই ফানেলে দিয়ে ঢালতে যান না, পড়ে যাবে, বুঝতে পারলেন? একটু টিল হলেই পড়ে যাবে। এবার আপনি 428 এমএল এর স্যাম্পল দিন, দিয়ে ধীরে করা শুরু করুন। আমি এটা খালি বোতলে দেখালাম, এবার যেটা হবে এটাতে স্যাম্পল থাকবে। আচ্ছা প্রথম স্টিলটা দাও। আচ্ছা, যে দুটোতে ডিস্টিল ওয়াটার যাবে সেই দুটো বোতলকে ডিস্টিল ওয়াটার দিয়ে ধুয়ে দিন, দিয়ে দুটো বিটস দিয়ে দিন, যেটা হচ্ছে ওই মানে ম্যাগনেটিক স্টারের বিটস। ম্যাগনেটটা কি বলো? যে দুটো বডি ডিস্টিল ওয়াটার যাবে হ্যাঁ আপনার যে ইনলেট ওয়াটারের পিএইচ চেক করেছিলেন, আপনার যে ইনলেট ওয়াটারটা আছে না ম্যাডাম, জি হ্যালো, হ্যাঁ হ্যাঁ ওটার পিএইচটা একবার চেক করে নেবেন, হ্যাঁ কত আছে দেখুন। পিএইচ ওকে পিএইচটা ইনলেটের যে স্যাম্পলটা আপনি বসাবেন ওই পিএইচটা একবার চেক করে নিন। আচ্ছা থ্যাংক ইউ, যে বা যিনি ক্যামেরা অপারেট করছেন উনি দারুণ অপারেট করেছেন, অনেস্টলি থ্যাংক ইউ। ওয়েলকাম ওয়েলকাম। ফাতেমা আপা দরজার এখানে টিকটা দিয়ে দেন, ওই যে দরজাটা ইয়ে করে দেন, টিকটা দিয়ে দেন। পিএইচটা মাপো, ওই ডিস্টিলার সরি ইনলেট ওয়াটার কোথার মধ্যে, কোনটার মধ্যে রাখছো? ওইটা 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 দিবা তুমি একটা হ্যান্ড ওয়াশ করো। না দুটো একবার হ্যান্ডগ্লাস খুলতে পারি না বুঝলে না করো ইনলেট ওয়াটার বসানো হবে। একটা করে আচ্ছা এটা PH টা পিএইচটা দেখি
শুধু অন করো। এটা কি আপনাদের মাইক্রোবায়োলজি ল্যাব ম্যাডাম ও স্যার? এটা আমাদের বোটানি ল্যাব। বটানি ল্যাব? হ্যাঁ। কত আসছে? কত আছে ম্যাডাম? মিটারে আচ্ছা আমি একটু একটু চেক করে আমি হচ্ছে মিটারের প্রবলেম মনে হচ্ছে 10 দেখাচ্ছে কিন্তু এতটা থাকার কথা না। রিচেক করে দেখে আপনি এক কাজ করুন না, আপনার কাছে 4 বা 7 বা 10 বাফার থাকলে এই ইনস্ট্রুমেন্টটাকে ওই 4 7 বা 10 এ ডিপ করে Calculate করে সাথে ধরা পড়বে। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমি চেক করে আপনাকে জানাচ্ছি। ধরো এটা। ঠিক আছে। এখানে একটা দিতে হয় না। না পেজ ওটা ক্যালিব্রেশন করানো তো। আচ্ছা আমাদের পিএইচটা 7.09 দেখাচ্ছে, মানে যেটা বেশি ছিল ওটা আমরা 1m সালফিউরিক অ্যাসিড দিয়ে নিউট্রালাইজ করার চেষ্টা করছি। হ্যালো
সরি এখন কত টাকা? এখন 7.09। পারফেক্ট, ঠিক আছে। মানে মোটামুটি মিটার ঠিক ছিল তো, অসুবিধা হ্যাঁ ছিল না? হ্যাঁ হ্যাঁ, আমরা হচ্ছে রেগুলার যে পেজটা ব্যবহার করি সেটা আমার পকেট পেজটা তো ফ্রিকোয়েন্টলি ইউজ না। ঠিক আছে, অসুবিধা নেই। আপনি একটা কাজ করুন, প্রথম দুটোকে ডিস্টিল ওয়াটার দিয়ে ধুয়ে নিন, দ্বিতীয় দুটোকে ট্যাপ ওয়াটার দিয়ে ধুয়ে নিন, আর দ্বিতীয় শেপ প্রথম 2 জোড়াকে ডিস্টিল ওয়াটার দিয়ে ধোবেন, দ্বিতীয় 2 জোড়াকে ট্যাপ ওয়াটার দিয়ে ধোবেন, আর তৃতীয় 2 জোড়াকে স্যাম্পল দিয়ে ধোবেন। প্রথম দুটোকে ডিস্টিল ওয়াটার। ম্যাগনেট কি অল্প জল নিন। কি ভিডিও পজ হয়েছে কেন? রাফিউল ইসলাম পজ হয়েছে ভিডিও। এবার